কর্মচারীদের যে অবস্থা, বঞ্চনার যে অবস্থা, পাহাড়, এই বঞ্চনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছি এবং আমরা চেষ্টা করছি যাতে রাজ্যে আন্দোলন তৈরি করা যায়। কিন্তু ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীদের মানসিক যে অবস্থা, প্রশাসনের বিভিন্ন কালো আইন, সামাজিকভাবে একটা সামাজিক নিরাপত্তার অভাব, স্কুলে, কলেজে, অফিসে শিক্ষকরা, কর্মচারীরা, আপনারা দেখেছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা আক্রান্ত হচ্ছে। একটা মানসিক ভীতি প্রচণ্ডভাবে বৃদ্ধি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীরা ফিল করছে যে তারা কতটা বঞ্চিত হচ্ছে এই রাজ্য সরকারের আমলে। কিন্তু সেই যে রিফ্লেকশন মিছিলে, মিটিংয়ে, কথায়, আলোচনায় সেটা করানো যাচ্ছে না। ভয়ের একটা পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এই ভয় কাটিয়ে শিক্ষক কর্মচারীরা আগামী দিনে আন্দোলনে এগিয়ে আসবে। আমরা যে বিষয়গুলিকে আজকের প্রেস মিটে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের 22% ডিএ পেন্ডিং। সেন্ট্রাল এমপ্লয়িরা 55% পাচ্ছে, আমরা পাচ্ছি 33%। কাজে এই যে 22% ডিএ না পাওয়ায়, এই 22% ডিএ না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী 3,500 টাকা আর একজন গ্রুপ বি হাইয়েস্টলি প্রায় 34,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছে। কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, যে পৌরকর বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীদের নাভিশ্বাস অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে 22% ডিএর ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা দাবি করছি। কারণ এই অক্টোবরের মধ্যে টাকাটা যদি কমিটেড না করা যায়, 16 ফিনান্স কমিশনের মাধ্যমে যে বাড়তি টাকা পাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আহ্বান করছি উইদিন সেপ্টেম্বর যাতে এই পেন্ডিং ডিএটা রিলিজ করা হয়, না হলে 16 ফিনান্স কমিশনের কাছ থেকে এই টাকাটা পাওয়া যাবে না। আরেকটা সেকেন্ড পয়েন্ট যেটা আমরা ধরছি, যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যদিও এখনো নোটিফিকেশন বের হয়নি। আমরা কেন্দ্রীয় সরকারের মানে এখনো পর্যন্ত নোটিফিকেশন কেন বের হয়নি এটা আমরা বুঝতে পারছি না। কারণ অ্যাকর্ডিং টু মানে প্রিভিয়াস যে রুলস, প্রিভিয়াস যে সিস্টেম, 2006-এর পরে 2016, 96-এর পরে 2006, 2000 পরে 2016, 1 জানুয়ারি থেকে 8ম কেন্দ্রীয় বেতন কমিশন কার্যকরী হওয়ার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো টোটাল যে 18 ফিনান্স কমিশনের যে নোটিফিকেশন বা তার যে সেট আপ, সেটা এখনো তৈরি হয়নি। যাই হোক, আগামী দিনে তৈরি হবে আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করছি ত্রিপুরা রাজ্য যাতে 8ম বেতন কমিশন অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীরা বেতনক্রম পেতে পারে, তার জন্য রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। এবং এই প্রয়োজনীয় উদ্যোগের মধ্যে প্রাথমিক শর্ত হচ্ছে, যত কথাই রাজ্য সরকার বলুক না কেন, 7ম কেন্দ্রীয় বেতন কমিশন রাজ্যে চালু হয়নি, না বেতনক্রমের দিক দিয়ে, না পদ অনুযায়ী। একজন রাজ্যের শিক্ষক, রাজ্যের একজন ইঞ্জিনিয়ার, রাজ্যের একজন ফার্মাসিস্ট, রাজ্যের নার্স ক্যান গেট সেম পোস্টের যে পে স্কেল, সেম রিক্রুটমেন্ট রুলস, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই নিয়োগ পদ্ধতি মেনে রাজ্য এবং কেন্দ্রে নিয়োগ হচ্ছে, অথচ বেতনক্রম ডিফারেন্ট অনেক, মানে 13 থেকে 17,000 টাকা ইঞ্চিলি ডিফারেন্স হচ্ছে। এই ত্রুটিগুলি যদি দূর করা না যায়, এছাড়া জানেন অন্যান্য যে গ্র্যাচুইটি ইত্যাদি ক্ষেত্রেও কেন্দ্রীয় এবং রাজ্যের অনেক ডিফারেন্স। সেন্ট্রালে 20 লাখ গ্র্যাচুইটি, 10 লাখ, আমাদের এখানে 3,000 টাকা হাউস রেন্ট, সেন্ট্রালের নো সিলিং 8% বেসিক। এই জায়গায় দাঁড়িয়ে এই অ্যানামলিগুলি যদি দূর না হয়, 7ম বেতন কমিশন অনুযায়ী যদি রাজ্যে বেতনক্রমটা
ডিফারেন্সটা যেটা দূর না করা হয়, তাহলে কিছুতেই অষ্টম বেতন কমিশন কার্যকরী করা যাবে না, যাবে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করছি যাতে ইমিডিয়েটলি সপ্তম বেতন কমিশন প্রকৃত অর্থে রাজ্যে চালু করার পরই যাতে অষ্টম বেতন কমিশন কার্যকরী করার উদ্যোগ গ্রহণ করে, না হলে অষ্টম বেতন কমিশন সপ্তমের মতোই রাজ্য কর্মচারী শিক্ষকদের অধরা থেকে যাবে। আমরা থার্ড পয়েন্ট যেটা বলছি, সমস্ত দপ্তরে প্রচুর শূন্য, আমাদের হিসাব অনুযায়ী প্রায় মোর দেন 50,000 পোস্ট শিক্ষক এবং কর্মচারীদের খালি পড়ে রয়েছে, এবং এই খালি থাকার ফলে শিক্ষা ব্যবস্থা লাটে হচ্ছে, পঠন পাঠন প্রায় বন্ধ বিভিন্ন জায়গায়। পাশাপাশি যে অফিসে কাছারিতে যে সংস্কৃতি, সেই কর্মসংস্কৃতি ও সাংঘাতিক এই জায়গায় দাঁড়িয়ে, এবং বেকারদের মধ্যে হতাশা বৃদ্ধি হচ্ছে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল বছরে 50,000 চাকরি দেওয়া হবে, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে প্রায় 50,000 পদ খালি, রেগুলার পোস্ট খালি। কাজে এই পোস্টগুলিতে যাতে ইমিডিয়েটলি নিয়োগ করা হয়, আমরা এই আহ্বান করছি রাজ্যের স্বার্থে, বেকারদের স্বার্থে, ত্রিপুরা রাজ্যের কর্মসংস্থানের স্বার্থে। এবং আমরা আহ্বান করছি যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে বামফ্রন্ট সরকার যখন ছিল, বামফ্রন্ট সরকার অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার একটা উদ্যোগ তাদের মধ্যে ছিল। যারা 10 বছর অনিয়মিত কর্মচারী হিসেবে চাকরি করেছেন বা করতেন, তারা 10 বছর পরে রেগুলার হয়ে যেতেন, এবং সেই ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা ছিল। আপনাদের স্মরণে আছে 96-97-এ অনিয়মিত কর্মচারীদের নিয়ে আমরা একটা বিশাল আন্দোলন রাজ্যে গড়ে তুলেছিলাম, এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে অনিয়মিত কর্মচারীদের জন্য প্রথমবারের মতো একটা পে স্কেল, একটা পেনশন এবং অনিয়মিত কর্মচারীদের জন্য ছুটি আদায় আমরা সম্ভব করেছিলাম, এবং তাদেরকে পে রিভিশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম অনিয়মিত কর্মচারীদের। কিন্তু আজকে অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার 10 বছর পরে রেগুলার করার কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এই অনিয়মিত কর্মচারীরা আন্দোলন করছে, সেই আন্দোলনে আমাদের সমর্থন আছে, এবং আপনারা জানবেন যে অনিয়মিত কর্মচারীদের যে কর্মচারী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে, সেই ঐক্যমঞ্চ আমাদের এই বিল্ডিংয়েই অবস্থান করছে, তাদের অফিস এই বিল্ডিংয়েই আছে। কাজে আমরা তাদের আন্দোলনের পাশে আছি। কাজে রাজ্য সরকারের কাছে আহ্বান করছি, এবং আমরা দেখছি বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কন্ট্রাক্ট কর্মচারী নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল কর্মচারী নিয়োগ করা হচ্ছে। সেই কর্মচারীরা কেউ 8,000, কেউ 7,000, কেউ 10,000, অথচ এজেন্সি যাদের মাধ্যমে নিয়োগ হচ্ছে তারা কিন্তু এর 2-3 গুণ টাকা তারা সরকারের ঘর থেকে নিচ্ছে, যতটুকু আমরা জানি। কিন্তু যে পার্সন কনসার্ন, তারা খুব কম টাকায় একই রেগুলার কর্মচারীর মতো কাজ করতে বাধ্য হচ্ছে। এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিয়ে আজকে তুলতে চাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যতদিন ছিল, 2000 সালে কেন্দ্রীয় সরকার এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার নিউ পেনশন স্কিম চালু করেছিল চাইবে, এবং এই নিউ পেনশন স্কিমের মধ্য দিয়ে দীর্ঘদিনের অর্জিত যে পেনশনের অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে সারা রাজ্যে আন্দোলন হয়েছে, আমরাও দিল্লিতে গিয়ে আন্দোলনে সামিল হয়েছিলাম, রাজ্যে রাজ্যে আন্দোলন হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে। পরবর্তী সময়ে চেঞ্জ হয়ে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। আমাদের রাজ্যেও বামফ্রন্ট সরকার আমলে 18 জুন পর্যন্ত ওল্ড পেনশন স্কিম চালু ছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাপ থাকা সত্ত্বেও ওল্ড পেনশন স্কিম চালু ছিল। কিন্তু এই সরকার, এই যে বিজেপি, মথা এবং আইপিএফটির যে জোট সরকার, তারা ক্ষমতায় এসেই এনপিএস চালু করে এবং পরবর্তী সময়ে ইউপিএস চালু করে। এখানে এটা ক্লিয়ার, এনপিএস কিংবা ইউপিএস ওল্ড পেনশনের বিকল্প না। কারণ ওল্ড যে পেনশন স্কিমটা ছিল, সেখানে আমাদের এমপ্লয়ি কনসার্নদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। এনপিএস বলুন বা ইউপিএস বলুন, সেখানেই কিন্তু পার্সন কনসার্ন অর্থাৎ এমপ্লয়ি কনসার্নকে 10% বেসিক কেটে রাখা হবে। হ্যাঁ, এখানে ইউপিএস এ একটা সুযোগ রাখা হয়েছে যে আমার 25 বছর চাকরি হলে
আমার লাস্ট যে পেনশন বেসিক, আমার যে লাস্ট বেসিক তার 50% এনশিওর করা হয়েছে, কিন্তু কন্ট্রিবিউশনটা কিন্তু ঠিকই আছে, 10% কন্ট্রিবিউশন দিতেই হবে আমাকে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যে পেনশনারদের প্রতি যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার ওল্ড পেনশন স্কিমের দাবি করছি। আমরা 10,323-এর বিষয়টা আমাদের এই মানে আজকের প্রেসে তুলিনি বা তোলা হয়নি, কিন্তু আমরা এই 10,323-এর বিষয়টা এই রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 10,323 আমরা আসলে তার একটা সলিউশন করব, সমাধান করব, কিন্তু সেই জায়গায়ও 10,323-এর আমরা জানি প্রায় 10,323 কর্মচারী এই সময়কালের মধ্যে তারা শেষ হয়ে গেছে, তাদের জীবনদীপ নিভে গেছে। এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। তাদের ওই সময় বিভিন্ন তাদের কেন্দ্রীয় নেতা, রাজ্য নেতা, নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি ছিল যে এই বিষয়টাকে তারা খুব মানে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এটাকে সলভ করার চেষ্টা করবে। কাজে এই যে টোটাল বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য, আপনাদের সাহায্য নেওয়ার জন্য আমরা এই প্রেস মিটে আহ্বান করেছি, যাতে আপনাদের পপুলার চিঠি দিল সরকার, আমরা না শুধু অনেক সংগঠনেরই চিঠি দিলে মানে আলোচনার টেবিলে বসার ইচ্ছা প্রকাশ করলে আলোচনায় আমাদের সাড়া দেয় না, এমনকি চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র মাধ্যম হচ্ছে সরকারের দৃষ্টিতে বিষয়গুলিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য নিয়ে প্রচারের মধ্য দিয়ে। আর সেকেন্ড বলা হচ্ছে যে আমরা এই মুহূর্তে চেষ্টা করব আমরা নিজেরা কিছু করা যায় কিনা, আন্দোলন করতে পারি কিনা, আমাদের শক্তি সামর্থ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করব। এবং পাশাপাশি যারা এই শিক্ষক কর্মচারীর প্রতি দায়বদ্ধ, আমি এই জিনিসটা বারবারই বলতে চাই, দেখুন আমরা 75-এর লাগাতার ধর্মঘট আমরা করেছি এবং বিভিন্ন সময়ে বামফ্রন্ট সরকারের আমলেও আমরা সমানভাবে সরব ছিলাম, আন্দোলনের ময়দানে ছিলাম। যেমন আমরা সুকুমার সেনগুপ্ত, শচীন সিংয়ের আমলে আমাদের সংগঠন আন্দোলনের ময়দানে ছিল। বামফ্রন্টের 35 বছর শাসনেও আমরা শিক্ষক কর্মচারীর স্বার্থ নিয়ে কোনো সময় আপোষ করিনি। ঠিক আজকেও আমরা এই নতুন সরকারের আমলেও আমরা আপোষহীনভাবে শিক্ষক কর্মচারীর ইস্যুগুলি নিয়ে সুচার হওয়ার চেষ্টা করছি। আমরা দেখেছি ত্রিপুরা যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের কর্মসূচির পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু দায়বদ্ধতা একইভাবে শিক্ষক কর্মচারীদের প্রতি দায়বদ্ধ রয়েছি এবং থাকার অঙ্গীকারবদ্ধ আমরা। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীরা ভয় ভীতির জন্য আসতে চাইছে না, আসতে পারছে না। পরিস্থিতি আমরা জানি, সবাই জানে, বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে, জলাশয়ের মাছ তুলে দেওয়া হচ্ছে, বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে, রাবার বাগানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, অধ্যক্ষা লাঞ্ছিত হচ্ছে কলেজের মধ্যে, ডাক্তারবাবু লাঞ্ছিত হচ্ছে। একটা ভীতির পরিবেশ আছে। আমরা সামনের সেপ্টেম্বর মাসে আমাদের রাজ্য সম্মেলন করতে যাচ্ছি, ৫৫ রাজ্য সম্মেলন। সাথী আমরা এই বিষয়গুলিকে নিয়ে, আরো অন্যান্য বিষয়গুলিকে নিয়ে আমরা ওইখানে আলোচনা করব, মতামত নেব এবং ওই সম্মেলন থেকে আগামী দিনে কি কর্মসূচি নেওয়া যায়, কি আন্দোলন কর্মসূচি আমরা নিতে পারি, এই বিষয়গুলি বিবেচনা করে আমরা আগামী দিনের রূপরেখা, কর্মসূচি এগুলি আমরা ফাইনাল করব। এই হচ্ছে আমাদের আজকের এই বক্তব্য। এবং এছাড়া আমাদের প্রেস এন্ড নোটে ডিটেলস দেওয়া আছে, আশা করি আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এই যে বর্তমান সরকার আসার সময় তারা বলেছিল, তারা শুধু তাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, তারা ত্রিপুরাতে এই ইলেকশনের আগে বলে গেছিল যে আমরা ক্ষমতায় আসলে পরের দিনেই আমরা আপনাদের যে সপ্তম বেতন কমিশন এবং ডিএ এইগুলি সবগুলি আমরা দিয়ে দেব। এমনকি আসামের মুখ্যমন্ত্রী যে হিমন্ত শর্মা, উনি এসে বলেছিলেন যে আপনারা লিখে রাখুন, আমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আপনাদের সব দিয়ে দেব। কিন্তু আমরা কিছুই পাই নাই। এখন বর্তমানে আমাদের 22% দিয়ে বকেয়া আছে। আমাদের প্রশ্ন হলো যে
ত্রিপুরাকে তারা বলে কি যে ডাবল এনজি সরকার, আবার বলে যে ত্রিপুরার কোনো নিজস্ব ইনকাম নাই। পূর্বাঞ্চলের যে স্টেট আছে, এই 7টা স্টেটের ভিতরে সবগুলিরই একই অবস্থা, তাদের কোনো নিজস্ব ইনকাম নাই। কিন্তু তারা বেশিরভাগ রাজ্যগুলি তারা তো সেন্ট্রালের সমান 55% দিয়ে তারা দিচ্ছে। তাহলে ত্রিপুরা সরকার কেন পারবে না? ত্রিপুরা সরকার তো দিতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা আপনাদের এই সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরতে চাই যে সামনে বিধানসভা আছে। এই বিধানসভাতে ত্রিপুরার যে 60 জন প্রতিনিধি আছেন, এই প্রতিনিধির কাছে আমরা সমন্বয় কমিটির তরফ থেকে অনুরোধ করব যে ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের স্বার্থে আপনারা বিধানসভাতে এই যে বঞ্চনা, ডিএর বঞ্চনা, সপ্তম বেতন কমিশন না দিয়ে বলা যে আমরা সপ্তম বেতন দিই, এগুলি আপনারা অন্তত সামনের বিধানসভাতে একটা প্রতিবাদী আন্দোলন সেখানে বিধানসভাতে তুলতে চেষ্টা করুন।